প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সাংবাদিক, মুক্তিযোদ্ধা, আমাদের অনেক প্রিয় মানুষ অজয় দাস গুপ্ত। কেমন আছেন? শুভ সকাল। মানে এই সময়ে আমাদের একটা স্বভাবগত প্রক্রিয়া যে দেখা হলেই জিজ্ঞেস করি কেমন আছেন। আবার মন থেকে বলিও, আমরা কষ্ট হলেও ভালো আছি, সে কথাটা বলি। তো পত্রপত্রিকার শিরোনামগুলো পড়ি, তারপর একটু আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরো 11 মামলা, চিকিৎসাধীন আরো 4 জনের মৃত্যু, নিহত বেড়ে 201, সহিংসতায় জড়িতের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। দৈনিক সমকাল, এত প্রাণক্ষয়, এত ধ্বংসযজ্ঞ, মাইকে উস্কানি দিয়ে মানুষকে খেপানো হয়, ধারণা ছিল এ ধরনের একটা আঘাত আসবে, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেছেন। দৈনিক যুগান্তর, কর্মচঞ্চল গার্মেন্ট কারখানা, ছন্দে ফিরছে সারা দেশ, মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবি বা সোমবার। কালের কণ্ঠের শিরোনাম, কর্মচঞ্চল ঢাকার রাস্তায় যানজট, ব্যর্থতার দায় নিতে রাজি নন স্থানীয় কোনো নেতাই, আওয়ামী লীগ আন্দোলনের সঙ্গে থাকা নাশকতায় মদদ এক নয়, বিএনপি বলেছে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে, আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের দ্বিতীয় পর্যালোচনা সভা। বাংলাদেশ প্রতিদিন, ভিডিও ফুটেজে শনাক্ত হামলাকারীরা, দেশ জুড়ে চলছে অভিযান, জনগণকে ধ্বংসাত্মক তৎপরতায় রুখে দাঁড়াতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মানবজমিনের শিরোনাম, মোংলা বন্দর কূটনীতি, ভারতের কাছে হেরে গেল চীন, 6 বছরে রিয়াকে বাঁচানো গেল না। আজকের পত্রিকার শিরোনাম, ক্ষোভের মুখে দিশেহারা পুলিশ, সাংগঠনিক ব্যর্থতার কারণ খুঁজছে আওয়ামী লীগ। দেশ রূপান্তরের শিরোনাম, যে কারণে তাণ্ডব 4 প্রবেশ মুখে, ক্ষতি 80,000 কোটি টাকা, কমিটি বদলের আলোচনা আওয়ামী লীগে। কালবেলার শিরোনাম, উচ্চশিক্ষিতের নজর সরকারি চাকরিতেই, নাশকতায় উগ্রবাদীরাও। খবরের কাগজের শিরোনাম, একদিনেই অ্যাকাউন্ট ফাঁকা করেন বেনজির ও তার পরিবার, সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী, ধারণা ছিল এ ধরনের একটা আঘাত আসবে। যায় যায় দিনের শিরোনাম, ফের কর্মচঞ্চল দেশ, মমতা ব্যানার্জির কোন মন্তব্যে ঢাকার আপত্তি। দৈনিক জনকণ্ঠ, স্পর্শকাতর স্থাপনায় হামলার লক্ষ্য ছিল সরকার পতন। অজয় গুস্ত, আপনি শিরোনাম শুনলেন, কিন্তু ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা দেখা হলেই জিজ্ঞেস করি কেমন আছেন, বলি ভালো আছি, ঠিক এই অনুষ্ঠান শুরুর আগেই বা এই অনুষ্ঠানেই আমাদেরকে একটি শোকের কথা বলতেই হচ্ছে আমাদের। মাইলসের সেই মাইলস খ্যাত সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, আমরা নিশ্চয়ই জানি, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কনসার্টের সময় হৃদরোগের যন্ত্র বিকল হওয়ায় উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ফিরোজা বেগমের ছেলে। এই যে এই মৃত্যু অনিবার্য, কিন্তু কখনো কখনো কোনো মৃত্যু মেনে নেওয়া যায় না। আপনার কাছে অবশ্যই তার জন্য আমার বিনম্র শ্রদ্ধা। আমাদের সঙ্গীত জগতে যে আমাদের ব্যান্ড সঙ্গীত জগতে মাইলসের অবদান এবং বিশেষ করে হামিন শাফিন দুই ভাইয়ের যে অবদান, এটা অনিস্বীকার্য। তার মা ফিরোজা বেগম ছিলেন, তো তারপরে অর্থনৈতিক নানা কর্মকাণ্ডেও কিন্তু তারা যুক্ত ছিলেন। আর আমার মনে আছে, আমি সংবাদে কাজ করি, তার কাছে অনেক বয়সে আমার চেয়ে অনেক কম, কিন্তু একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে জড়িত, সবচেয়ে বড় হচ্ছে মাইলসের মতো প্রতিষ্ঠান, শিল্পী, বিশিষ্ট ব্যান্ড গ্রুপ, তো একটা তো আইকন, কিন্তু এমন ব্যবহার করলেন আমার সঙ্গে, না আপনি ব্যবহারের কথা বললেন, তো এই দুই ভাইয়ের যে ব্যবহার, এবং বিশেষ করে এত গুণী পরিবারে তাদের জন্ম, ফিরোজা বেগম, আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তার নামটা শুনলে, এবং দুই ভাইয়ের যে অবদান আমাদের সঙ্গীতে, বিশেষ করে শাফিন আহমেদ আমার সাথে একাধিকবার তার
তার সাথে কথা বলবার সুযোগ হয়েছে। আমি আনন্দ আলো পত্রিকায় তার ইন্টারভিউ করেছি অনেকবার। মানে এত মাটির মানুষ, এত উঁচু দরের একজন শিল্পী, এত মাটির মানুষ, এবং দেখেন গান গাইতে গাইতেই কিন্তু তিনি মারা গেলেন, যার জন্য জীবন সাধনা মানে উৎসর্গ করেছেন সেই জগতের থেকেই। যে এটা আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে যারা আছেন, বিশেষ করে সঙ্গীত জগতে, তার তো নানা ধারা। আমাদের তো সবাই আমরা যে বহুদিন মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি না ফেরার দেশে চলে যাবেন এবং যেখানেই থাকুন ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় শিল্পী শাফিন আহমেদ, মাইলসের শাফিন আহমেদ না ফেরার দেশে যাব। আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অন্য আলোচনায় যেতে চাই। আজকে ধরেন বাংলাদেশের পত্রপত্রিকা প্রচার মাধ্যমে কারফিউ কতটা থাকলো, মানুষ কতটা বেরোলো, আবার জনজীবন স্বাভাবিক হয়ে গেল, এই নিয়ে অনেক রিপোর্ট আছে। কিন্তু আমি একটু মানে আপনার সাথে শ্রদ্ধার সাথে একটি আলোচনা করতে চাই। আমাদের মেয়েরা বিদেশের মাটিতে ফুটবল এবং ক্রিকেট দুটি সংস্করণই একটা জয়ের মুকুট লাভ করেছেন। বিশেষ করে ক্রিকেটের সেমিফাইনালে উঠলো আমাদের বাংলাদেশ, বড় জয়। এবং ক্রীড়ায় তো ওই যে ধরেন বড় জয় সেমিফাইনালে বাংলাদেশ ক্রিকেটে, এবং সাগরিকার হ্যাট্রিকে সাবরিনাদের বড় জয় ফুটবলে। পত্রপত্রিকার ভেতরের পাতায়, মানে সংবাদপত্রের মানুষ হিসেবে আপনি আমরা দুইজনই নিজেকে প্রশ্ন করি, আজকে কি এই খবরগুলো একটু বড় করে হওয়ার কথা ছিল না? আমাদের গণমাধ্যমে একটা প্রবণতা বহু বছর ধরে বলা হয়, সঠিক কি ভুল সেটা ভিন্ন, যে নেগেটিভ নিউজগুলো বেস্ট নিউজ মানে প্রাধান্য পায়, সামনে আসে। আমার নিজের মনে আছে যে একবার আমি একটা পত্রিকায় কাজ করতাম, প্রথম একেবারে কম বয়সেও। তো একটা রয়টার্স খবর দিল যে 8 জন মারা গেছে, এপি খবর দিল 6 জন মারা গেছে। তা আমি শিফট ইনচার্জকে জিজ্ঞেস করলাম, ওইটা আমাকে অনুবাদ করতে দিয়েছে। আমি বললাম যে দুইটা ফিগার তো দুই রকম, একটা 6 একটা 8, কোনটা দেব? কোনটা সত্য? বলে যে যেটা বেশি ওইটা দিবেন। মানে আমার প্রথম পাঠ যদি বলেন সংবাদপত্রে, দৈনিক সংবাদপত্রে এবং বড় সংবাদপত্র, কিন্তু খুব নির্ভরযোগ্য এবং বিশ্বাস করে মানুষ আস্থা রাখে এমন পত্রিকা ছিল, বলে যে যেটা বেশি ব্যাড নিউজ গুড নিউজ। মানে এখন ধরেন এই যে মেয়েরা আমাদের ক্রিকেট, ফুটবল বা অন্য খেলাধুলা নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে আমাদের, আবার এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়াটা যে প্রেরণা দেওয়া, আজকে দেশের যে অবস্থা, জনগণকে জানানোর জন্য আমাদের এই যে পত্রপত্রিকার যে শিরোনাম, এটা থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই অর্জনটুকু তো আমরা একটু সামনে পাতাই নিয়ে আসব। আর্জেন্টিনা বলে যে আর্জেন্টিনা অর্থনৈতিক সংকট, কিন্তু আমরা আর কি দুর্যোগে আছে অর্থনীতিতে, তো রাজনীতিটা তো পরে আসলো। আর্জেন্টিনা বলা হয় যে এই যে কোপা আমেরিকা জিতলো, এইটা মানুষকে এক ধরনের টনিক হিসাবে মানুষের জন্য কাজ করেছে, যে তাই না? দেশের আলোচনায় যেতে চাই। সমকালের শিরোনাম, এত প্রাণক্ষয়, এত ধ্বংসযজ্ঞ, মাইকে উস্কানি দিয়ে মানুষকে খেপানো হয়, পুলিশ ছাড়াও ছিল গুলির অন্য উৎস, সহিংসতার সঙ্গে বাড়ে অচেনা মুখ, বিক্ষোভ স্লোগানে প্রকম্পিত এলাকা হঠাৎ সহিংস। মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেছেন, ধারণা ছিল এ ধরনের একটা আঘাত আসবেই। এখন সরকার যারা পরিচালনা করবে তাদের তো আঘাতও আসবে, আবার মোকাবেলাও করতে হবে। এবং সাধারণ প্রত্যাশা থাকে, মানে যারা এই আন্দোলন রাজপথে আছে একরকম, কিন্তু বাইরের যারা ঘরে থাকে, যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে থাকে, পেশায় থাকে, তাদের কিন্তু হচ্ছে যে কোনো পরিস্থিতি যেন শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা সমাধান করা যায়। সেটা তো ঘটে নাই, এবং বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে। মানে আমাদের যে গান আছে যে এই ক্ষত, এই নিয়ে, তো এখন এই ক্ষত সারাতে হবে। কারণ ছাড়া তো কিছুই ঘটে না। কেউ বাইরের থেকে পুলিশে গুলি করলো, দেখা গেল এই সুযোগে আরও 5 জন সুযোগ নিল, আগুন, সহিংসতা ইত্যাদি, তো কত ব্যাপকতা, এগুলো তো আর আমার প্রত্যেকে তার শিকার কম বেশি বলতে হবে আর কি। এখান থেকে আমাদের যত দ্রুত সম্ভব কিন্তু বের হয়ে আসার প্রচেষ্টা চালাতে হবে। সরকার কতগুলো পদক্ষেপ নিয়েছেন, যেমন আইন শৃঙ্খলা কঠোর। আওয়ামী লীগের 75 বছরে কিন্তু কখনো সেনাবাহিনী নামায়নি, 25 বছরের মতো ক্ষমতায়
ছিল বা আছে, কখনো কারফিউ জারি করেনি। কাজেই তার দলকেও নিশ্চয়ই ভাবতে হবে যে কেন এই অবস্থার সৃষ্টি হলো, কিভাবে এ থেকে বের হয়ে আসা যায়। কিছু গাইডলাইন আমরা দেখছি, দলের বিভিন্ন সভা সমাবেশ এই প্রসঙ্গগুলো তুলছে। যারা প্রসঙ্গ যেহেতু তুললেন, পত্রপত্রিকার শিরোনাম আছে, ওবায়দুল কাদের বলেছেন যে হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি, এবং কোনো দলে আলোচনা হচ্ছে ব্যর্থতার দায় নিতে রাজি নন স্থানীয় কোনো নেতাই, এবং সাংগঠনিক ব্যর্থতার কারণ খুঁজছে আওয়ামী লীগ। এখন এইটা তো মানুষ তো রাজপথে ছিল, ছাত্রছাত্রীরা বিশেষভাবে ছিল, আবার এই ছাত্রছাত্রীদের যারা নেতা তারাই বলছেন যে মানে সহিংসতা যারা করছে তাদের সঙ্গে সম্পর্ক নাই, কাজেই এই ছাত্ররাও সহায়তা করতে পারে। কারণ যে তারা যখন ধরেন রামপুরা রোডে মিছিল করেছে কিংবা উত্তরায় করেছে, মিরপুরে করেছে, কারা তাদের বাইরে এসে যুক্ত হয়েছে, সেটা তো হাজার হাজার ছাত্র কোনো এলাকায় ছিল। যেমন আমি শিরোনামটা যেটা পড়লাম, দেখেন পুলিশ ছাড়াও ছিল গুলির অন্য উৎস, মানে অন্য উৎসতে গুলি এসছে, সহিংসতার সঙ্গে বারে অচেনা মুখ। আপনি শিরোনামগুলো দেখেন, সহিংসতার সঙ্গে অচেনা মুখ। বিশেষ করে আমরা এই অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম যে মেট্রো রেলে হামলা করা হলো। এই যে মেট্রো রেলে হামলা করলো, এটা নিশ্চয়ই ছাত্রছাত্রীরা করে নাই, এবং এখন মিরপুরবাসী এটুকু বুঝতে পারছে যে তাদের যে যাতায়াতের মানে একটি সমস্যা আবার দেখা দিল তাদের জন্য। এটা নিশ্চয়ই সাধারণ মানুষ চায়নি। তার মানে এই যে অচেনা মুখ যারা ছিল তারা এই কাজগুলো করবার চেষ্টা, বাসের জন্য 2 ঘন্টা লাইন দিতে হয়েছে তাকে, অপেক্ষা করে সকালবেলা 9টায় অফিস, 1 ঘন্টায় আসা যাওয়ার কথা মতিঝিল বা সচিবালয় এলাকায় 30 মিনিট, মেট্রো রেলে 30 মিনিট লাইন দিতে হবে না, কিছু না, গিয়ে উঠলেন নামলেন। হ্যাঁ, আগে টিকিট। এই জায়গাটা অবশ্যই আমাদের ভাবতে হবে। ইন্টারনেটটা আমাদের জীবনে এখন না বুঝি আমরা তো ইন্টারনেটে যে সবটা পাই না, কত এখন বুঝি যে 1 মিনিট ইন্টারনেট না থাকলেও আমাদের, এখন বুঝি বিদ্যুৎ 1-2 ঘন্টা 5 ঘন্টা না থাকলে কি। আগে তো বহু এলাকা, আমি একটা হেরিকেন নিয়ে একবার কাজ করেছিলাম পত্রিকার জন্য। প্রসঙ্গ যেহেতু তুললেন, আমরা কতটা দেশকে ভালোবাসি এই সময়ে প্রত্যেকটি পরিবারে আপনি খেয়াল করেছেন যে আপনার যে টেলিভিশন সেটটি ছিল ধুলায় আস্তর পড়েছিল, সেই টেলিভিশন সেটটি কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। তার কারণ প্রত্যেকটা বাড়িতে সবাই টেলিভিশনের দিকে চোখ রাখছে, কখন কি হয়, কখন খবরটা হয়, এবং দৈনিক সংবাদপত্রের চাহিদা কিন্তু বেড়ে গিয়েছে। তার মানে সবাই দেশটাকে এত বেশি ভালোবাসে যে দেশটা কেমন আছে, কিরকম আছে সেটা জানবার জন্য। আমি এক পরিবারের কথা জানি, মা, বৃদ্ধ মা, তাকে টেলিভিশন থেকে সরানো যাচ্ছে না। কেন? না আমি দেখবো দেশের অবস্থাটা কি এখন, কেমন। আপনি চিন্তা করতে পারেন, এই দেশের অবস্থাটা যাতে ভালো থাকে, সুন্দর থাকে, মতপার্থক্য থাকলে, এবং একটা পরিবারে কিন্তু মতপার্থক্য থাকে, আপনি হ্যাঁ বলবেন আমি না বলবো, কিন্তু আলোচনা নিষ্পত্তির পথ থাকে। ধরেন সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা, আর ছাত্ররাও একটা বড় ইস্যু, 50-52 বছরের একটা ইস্যু কিন্তু তারা সামনে এনেছে, এবং আদালত কিন্তু দেখেন সবার কাছে গ্রহণযোগ্য। ছোটখাটো আপত্তি থাকতেই পারে, কিন্তু একটা জাতীয় সমঝোতা তৈরি করতে পেরেছে কিন্তু সর্বোচ্চ আদালত। তারা যে সিদ্ধান্তটা দিয়েছে সরকার মেনে নিয়েছে, যারা ছাত্র মেনে নিয়েছে, সমাজ মেনে নিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বলা যায় যে ঘরে ঘরে মনে করেছে না একটা গ্রহণযোগ্য সমাধান হয়েছে। তাইলে আমাদের সামনে তো আরো অনেক বড় সমস্যা আছে। এই অভিজ্ঞতাটা, এই উদাহরণটা, নজিরটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। ঠিক আপনি প্রসঙ্গটা যেহেতু তুললেন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবি আদায় আন্দোলন করলো এবং কোটার যে একটা সংস্কার হলো, সবকিছু মিলিয়ে এটা একটা খুব যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু আপনার কি মনে হয় না যে এই সময়ে তারা যে 8 দফা দাবি, আমি শ্রদ্ধার সঙ্গে আলোচনাটা করছি, যে এখন যে আলোচনাটা করছে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, এই দাবিগুলো মানতে হবে, হলের সহাবস্থান সৃষ্টি করতে হবে, এটি কিন্তু যৌক্তিক দাবি। এই দাবিগুলো কিন্তু যৌক্তিক। আমি অবাক হয়ে যাই, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মেধাবী ছাত্রদের জায়গা হয় না, কারণ তারা হলে সিট পায় না, দলবাজি করতেই হবে। তা এই জায়গাতে একটা সন্তোষজনক সমাধান আনবার জন্যে আপনি যদি আলটিমেটাম দেন, আমি আবারও আপনার কাছে মানে ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি, আলটিমেটাম দেওয়ার কি এখনো সময় হয়? এখন আলটিমেটাম দিলাম না, আপনি আবার প্রতিবাদ করলেন, সেটাকে এখন করা উচিত? প্রতিবাদ হতেই পারে। ধরেন আপনি এত বড় একটা আন্দোলন পরিচালনা হয়েছে, তার বিজয় হয়েছে, তারপরে আপনার অনিষ্পন্ন ইস্যু
আছে। কাজে আপনি আন্দোলনের যারা উদ্যোগী ছিল তারা প্রতিবাদ করতে পারে, আবার তাদের জন্য মানে বিড়ম্বনা বলেন, চরম অস্বস্তির কারণ বলেন, যে তাদের সামনে কিন্তু সেই সুযোগে পিছন থেকে এসে একদল ধাক্কা দিচ্ছে, সামনে চলে গেছে অন্য এজেন্ডা নিয়ে। কাজে এটা তাদের জন্য কিন্তু বিড়ম্বনা। কাজে এইসব সিচুয়েশনে আমার ব্যক্তিগত আন্দোলনের অভিজ্ঞতা যদি বলেন, পরিস্থিতি শান্ত করাটা একটা কিন্তু সবার দায়িত্ব হয়। আমার নিজের মনে আছে 69-এর 24শে জানুয়ারি লাখ লাখ ছাত্র মতিউরের লাশ নিয়ে চলে গেছি আমরা পল্টনে। আচ্ছা, মানুষ গণভবন, বঙ্গভবন এখন যেটা কাছে, তখন গভর্নর হাউস, লাট ভবন বলতো, ওইটাকে জ্বালাই দিতে চায়। তখন এত উত্তেজনা ছিল। তোফায়েল আহমদ, সাইফুদ্দিন মানিক, মাহবুবুল্লাহ, তারপর মাহবুবুল্লাহ না, তখন ছিলেন এই জামাল হায়দার, শামসুদ্দোহা, এরা সব নেতারা ছাত্রদেরকে ইকবাল হলের মাঠে নিয়ে আসলেন, যে ইউনিভার্সিটি হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণে, পল্টন ময়দান তো নিয়ন্ত্রণ হবে, যাতে শান্ত করা যায়। কারণ নইলে পুরো ঢাকা শহর হয়তো জ্বলে যেত ওই বিক্ষোভে। ওই দিন যে অবস্থা ছিল, আমরা সব চলে আসলাম ইকবাল হলের মাঠে। তখন ছাত্র নেতারা নানান রকমের মানে আবেগময় ভাষণ দিয়ে থামালো, একটা উত্তেজনা প্রশমন করলো। এটাও কিন্তু একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বললাম আর কি, এটার কিন্তু দরকার হয় আর কি। মানে ছাত্র নেতা যারা আছেন তাদের একটা হলো যে তারা তো সবাই নন ফেস না, কিন্তু সময় তাদেরকে তৈরি করেছে। তোফায়েল আহমদ যেমন ইকবাল হলের ভিপি ছিলেন আগে, ডাকসুর ভিপি হওয়ার, হ্যাঁ, সাইফুদ্দিন মানিক ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, পরিচিত। কিন্তু এখনকার কোটা আন্দোলনে তো পরিচিত না। এটা কিন্তু সমাজের একটা নূতন দিক হলো, এটা থেকেও কিন্তু শিক্ষা নেওয়ার ব্যাপার। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে তোলাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তব্য। আর অর্থনীতিটা তো বড় হচ্ছে, অবশ্যই। কাজেই যে কোনো ধরেন 20 বছর 25 বছর আগে আমাদের যা জিডিপি ছিল, এখন তার 100 গুণের বেশি জিডিপি। তো এখন একটা প্রতিষ্ঠান ক্ষতি হলে 10টা প্রতিষ্ঠানে তার আঘাত পড়ে। এই যে ক্ষতির কথা বললেন, ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা, একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আমরা একটু বিদেশিদের এই ইন্টারনেট না থাকায়, প্রযুক্তি সীমিত, অতি সীমিত হয়ে যাওয়ায় নানান রকমের খবর গেছে। আবার সবটাই মনে করেছে যে বোধহয় সরকার বিক্ষোভ মিছিলে গুলি করেছে, ছাত্র মারা গেছে, এইটি একমাত্র ঘটনা। কান কথা। এর বাইরে যে আরও ঘটনা আছে, এবং সেইটা থামাতে গিয়েও সরকারকে অনেক সময় একটি কঠিন অবস্থান নিতে হয়েছে, সেইটা বিদেশিরা দেখেছে। আমরাও মনে করি যে সরকারের ভুল থাকলে সরকারের এটা স্বীকার করে রেমিডি নেওয়া উচিত, ছাত্রদেরও আত্মসমালোচনার প্রশ্ন থাকলে করা উচিত, রাজনৈতিক দলগুলোরও করা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। দেশটা আবার স্বাভাবিক হওয়ার পথে। প্রিয় মাতৃভূমির জন্য আমাদের অনেক শুভকামনা। দেশ বাঁচলেই তো আমরা গর্ব করব, আমরাও বাঁচব। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।